যে মানুষের কাছে আমরা যদি পৌঁছতে পারি তাহলে কিন্তু ইতিবাচক সাড়া আসছে। বিভেদকামী শক্তি চাইবে তারা বিভেদটাকে টিকিয়ে রাখতে, জিইয়ে রাখতে, সেটা সম্প্রদায়ে সম্প্রদায়ে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, জাতে জাতে, যা বিজেপি আরএসএস করছে, বিশেষ করে হিন্দু মুসলিম। আমরা বলছি যে আমাদের সংবিধানটাকে রক্ষা করতে হবে। আমরা বলছি যে আমরা যদি সরকারে আসি, মানুষ যদি আমাদের আশীর্বাদ করেন, তাহলে 100 দিনের নয় 200 দিনের কাজ চালু হবে এবং 700 টাকা মজুরি আমরা করব। 700 টাকা মজুরি আমরা করব, এটা মানুষের কাছে বলছি আমরা। মানুষ এতে উৎসাহিত হচ্ছে। 100 দিনের কাজের কথা আসছে, তখনই হচ্ছে আবাসনের দুর্নীতির কথা আসছে, তখনই হচ্ছে বন বিভাগের দুর্নীতি, তখনই রেশন দুর্নীতি। এইসব দুর্নীতির কথাগুলো কিন্তু মানুষই বলছে আমাদেরকে। মানুষই আমাদেরকে বলতে হচ্ছে না, তখন তারা বলছে এই কথাগুলো। আমরা বলছি যে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, যাতে কোথাও কোনোভাবে দুর্নীতি না হয়। মানুষের হাতে যা সরকারি প্রকল্পগুলো আছে তার সবটাই 100% যাতে মানুষের কাছে পৌঁছয়, তার ব্যবস্থা আমরা করব। 2026-এর নির্বাচন কড়া নাড়ছে, আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঘাটাল বিধানসভায়। ঘাটাল বিধানসভায় এবারের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শান্তিনাথ সাতিক। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। তিনি প্রচার করছেন, প্রচারে মানুষের সাথে কথা বলছেন, মানুষের থেকে কি উপলব্ধি করছেন তার উপলব্ধি, এবং মানুষের মধ্যে প্রচার করতে গিয়ে মানুষ তাকে কি জানাচ্ছে সেই কথা সরাসরি আমরা তার থেকে জানবো। প্রথমেই আপনাকে গণশক্তি ডিজিটালে স্বাগত। আহ, আপনাকে যেটা প্রথম প্রশ্ন, মানুষের থেকে কি সাড়া পাচ্ছেন? দীর্ঘদিন প্রায় 1 মাস প্রচার করছেন, কিরকম রেসপন্স? মানুষের কাছ থেকে আন্তরিকভাবে সাড়া পাচ্ছি আমরা, এবং মানুষ আমাদেরকে চাইছেন। আমরা দীর্ঘদিন মানুষের কাছে পৌঁছতে পারিনি, কারণ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছিল, মানুষের এক প্রকার কথা বলার কোনো অধিকার ছিল না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি, কারণ সেরকম পরিবেশ তখন ছিল না। বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি, আক্রমণ ইত্যাদি আমাদের উপর হয়েছে, ফলে আমরা মানুষের কাছে পৌঁছতে পারিনি। কিন্তু যেটা দেখলাম যে মানুষের কাছে আমরা যদি পৌঁছতে পারি তাহলে কিন্তু ইতিবাচক সাড়া আসছে। এটা আমাদের কাছে সবচেয়ে একটা বড় পাওনা, এবং তারা চাইছেন যে আমরা আমাদের পার্টির লোকজন আমরা কখন তাদের কাছে গিয়ে পৌঁছই। সেই জন্য আমরা ওটা চেষ্টা করছি যে তাদের কাছে আমরা কতটা পৌঁছতে পারি। আপনি প্রচার যেমন করছেন, একদিকে তো এই বিধানসভায় যেমন তৃণমূলের একটা সন্ত্রাস আপনি বললেন, সেই চাপা সন্ত্রাস, সেই সন্ত্রাস আপনাকে মোকাবিলা করতে হচ্ছে। উল্টো দিকে এই বিজেপি যেমন আরএসএস বিজেপিকে খোলা জমি দিয়েছে, সেই জমিতে আরএসএস বিজেপি এখানে একটা বিস্তর তারা ছড়িয়েছে। তাদের যে বিভেদকামী, যে বিদ্বেষকামী যে প্রচার, তাকেও আপনাকে লড়াই করতে হচ্ছে। এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনার হাতিয়ার কি হচ্ছে? আমার হাতিয়ার, আমরা যেটা বলছি মানুষকে, যে বিভেদকামী শক্তি কখনোই জয়যুক্ত হতে পারেনি, ইতিহাস যা বলছে। কারণ বিভেদকামী শক্তি চাইবে তারা বিভেদটাকে টিকিয়ে রাখতে, জিইয়ে রাখতে, সেটা সম্প্রদায়ে সম্প্রদায়ে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, জাতে জাতে, যা বিজেপি আরএসএস করছে, বিশেষ করে হিন্দু মুসলিম। আমরা বলছি যে আমাদের সংবিধানটাকে রক্ষা করতে হবে। এই সংবিধানটা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ভারতবর্ষ টুকরো হবে। আগে তো আমার দেশ, তারপরে আমি নাগরিক, তারপরে আমি মানুষ, আমাদের মনুষ্যত্ব, মানবিকতা, এইগুলো এইগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে যারা তফসিল সম্প্রদায়ের মানুষ, উপজাতি সম্প্রদায়ের মানুষ, এরা এই আরএসএস বা বিজেপি, এরা যে মানে উচ্চ বর্ণের, তথাকথিত উচ্চ বর্ণের, মানে ওই উত্তরপ্রদেশের যে কালচার, সেই কালচারটাকে তারা এইখানে আনতে চাইছে। সেই উত্তরপ্রদেশের কালচার আর আমাদের পশ্চিমবাংলার কালচার তো এক না। স্বাভাবিকভাবেই মানুষ কোথাও কোথাও এটা বুঝছে যে আমাদের মানুষে মানুষে কোনো বিভাজন নয়, মানুষে মানুষে কোনো পার্থক্য নয়। কারণ আমরা যখন হাসপাতালে যাই তখন তো দেখি না এটা যে কোথায় হিন্দু রক্ত, কোথায় মুসলিম রক্ত। যখন রক্তের প্রয়োজন হয় আমরা রক্তটাই সংগ্রহ করি। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা এটা মানুষের কাছে পৌঁছতে পারছি। মানুষ এতে অনেকটা সাড়া দিচ্ছেন, এবং তারাও চাইছেন না যে এরকম বিভেদকামী শক্তি আমাদের পশ্চিমবঙ্গে আসুক, এটা চাইছে না তারা। সিপিআইএম সহ বামপন্থীরা বাংলা বাঁচানোর কথা বলছেন। বাংলা বাঁচানোর যে লড়াই, সেই লড়াই তারা লড়ছেন, এবং বিধানসভা নির্বাচন তারই অংশ। বাংলার গৌরব পুনরুদ্ধার, আপনি বিধানসভা কেন্দ্রের এখানে ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। মানুষের হাতে কাজ নেই, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অথচ কৃষকের ফসলের দাম নেই। তারা আগে এই কথাটা বলছে, তারা আগে বলছে 100 দিনের কাজ কবে চালু হবে, কিভাবে হবে, আমরা একটু সুরাহা পাবো তবে। কিন্তু তাদের রুটি রুজি, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের কাজ, তাদের শিক্ষা, তাদের কলকারখানা ইত্যাদির বিষয়টা তাদের আসছে আগে। আপনি বলছিলেন 100 দিনের কাজের কথা। এই গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা 4 ক ফর্ম নিয়ে, 100 দিনের কাজ নিয়ে লাগাতার আন্দোলন করেছে, ডিএম অফিস অভিযান করেছে, সেখানে গিয়ে ডিএমকে মেমোরেন্ডাম দিয়েছে, সেখানে গিয়ে
দেওয়া হয়েছে একের পর এক ধারাবাহিক আন্দোলনের ফলে, এবং কৃষক সভা এবং ক্ষেতমজুর সংগঠন তারা যৌথভাবে আহ, মানে কেস করেছেন পর্যন্ত। সেখানে তার তার পরিপ্রেক্ষিতে একটা একটা শ্রেণী আন্দোলন একটা তৈরি হয়েছে এই চত্বরে, এই ঘাটাল, এই কেশপুর, এই দাসপুর অঞ্চলে গরিব মেহনতি মানুষকে যুক্ত করে আপনারা আন্দোলন, যৌথ আন্দোলন তৈরি করেছেন। সেই আন্দোলনের মানে ফলে কি এই নির্বাচনে যে বাড়তি সুবিধা আপনারা পেতে পারেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যারা সিপিআইএম পার্টির কর্মীরা আছে, আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি। মানুষ তখন অসহায় বোধ করেছে, কে করবে তাদের এই ফর্মগুলো ফিল আপ। আমরা তাদের বাড়ি বাড়ি গেছি, আমাদের চাটাই বসেছি, দালানে বসেছি। আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি মানুষের এই ফর্মগুলোকে পূরণ করে, যারা গরিব মানুষ কাজ চাইছে, খেতে পাচ্ছে না, তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে, আমরা চেষ্টা করেছি যাতে দ্রুত ভিত্তিতে এটা চালু করা যায়। এবং সেখানে সত্যি আমাদের একটা বাড়তি মাইলেজ অবশ্যই দিয়েছে। আমরা এখনও গেলে সে কথা বলছি, হ্যাঁ আপনারা তো এসেছিলেন, আমাদের চেষ্টা করেছিলেন। আমরা তাদেরকে বলছি যে আমরা চালু করেছিলাম, ওরা বন্ধ করে দিয়েছে। আমরা ওখানে কোর্টে গিয়েছিলাম, সেই কোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে কাজ চালু করতে হবে, কিন্তু 1 আগস্ট চালু হলো না। এখানে আবার বিজেপি যে গভর্নমেন্ট আছে তারা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করলো, কিন্তু তারপরেও এরা কিন্তু দুটো সরকার, বিজেপি বা তৃণমূল, তারা এই 100 দিনের কাজটা চালু করলো না। আমরা বলছি যে আমরা যদি সরকারে আসি, মানুষ যদি আমাদের আশীর্বাদ করেন, তাহলে 100 দিনের নয়, 200 দিনের কাজ চালু হবে এবং 700 টাকা মজুরি আমরা করব। 700 টাকা মজুরি আমরা করব, এটা মানুষের কাছে বলছি আমরা। মানুষ এতে উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, আপনি 700 টাকা মজুরির কথা বললেন এবং 200 দিনের কাজ। বামপন্থীরা দীর্ঘদিন ধরে এই দাবি করেছে এবং লকডাউনের সময়ও এই কথাই বলা হয়েছিল যে কাজ বাড়াতে হবে এবং মানুষের মধ্যে হাতে মানে নগদ টাকা তুলে দিতে হবে। আহ, আপনি যখন প্রচারে করছেন, সেই প্রচারের মধ্যে কি এই যে মাইক্রো ফিন্যান্স নিয়ে এক রকমের মহিলাদের মধ্যে এক মানে যারা জাতাকলে পড়ছেন, এছাড়াও বিভিন্ন রকম মানে সামাজিক সমস্যা, কোথাও কোথাও মানে দুর্নীতির জায়গা রয়েছে, আবাসের যোজনার দুর্নীতি, কোথাও রাস্তায় দুর্নীতি, এই কথাগুলো অভিযোগ মানুষ করেছেন আপনাকে? হ্যাঁ, অবশ্যই করেছে, অবশ্যই করছে। এবং আমরা যেটা বলছি সেটাই দেখা যাচ্ছে বাস্তবে মিলে যাচ্ছে। আমরা যখন বলছি যে সরকারি এমন একটা কোনো দপ্তর নেই যে দপ্তরে দুর্নীতি হয়নি, তখনই তারা 100 দিনের কাজের কথা আসছে, তখনই হচ্ছে আবাসনের দুর্নীতির কথা আসছে, তখনই হচ্ছে বন বিভাগের দুর্নীতি, তখনই রেশন দুর্নীতি। এইসব দুর্নীতির কথাগুলো কিন্তু মানুষই বলছে আমাদেরকে। মানুষই আমাদেরকে বলতে হচ্ছে না, তখন তারা বলছে এই কথাগুলো। আমরা বলছি যে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, যাতে কোথাও কোনোভাবে দুর্নীতি না হয়। মানুষের হাতে যা সরকারি প্রকল্পগুলো আছে তার সবটাই 100% যাতে মানুষের কাছে পৌঁছয়, তার ব্যবস্থা আমরা করব। আমার শেষ প্রশ্ন থাকবে যে বামপন্থীরা বাংলা বাঁচানোর লড়াই লড়ছেন এবং তার সাথে সাথে এই ঘাটালকেও বাঁচানোর জন্য আপনি নেমেছেন। ঘাটালকে বাঁচানোর জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ঘাটালকে বাঁচানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। 8,600 স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে টিচার নেই, পরিকাঠামো ব্যবস্থা ভেঙে পড়েছে, এমনকি বাথরুম টয়লেটগুলোও হচ্ছে অত্যন্ত খারাপ, যা আমরা লক্ষ্য করেছি। মিড ডে মিলের যে অবস্থাটা, এটা দিয়ে ছেলেদের পুষ্টি হয় না। সরকার হয়তো করছে কিছু, কিন্তু কথা হচ্ছে যে ওই 6 টাকা 7 টাকা কেন, এটা 10 টাকা 15 টাকা হচ্ছে না কেন, ছেলেগুলো আরেকটু ভালো খাবার পেতে পারে। এইটা একটা সমস্যা আছে। কাজের সমস্যা আছে, পরিযায়ী শ্রমিক যারা আছে তারা কাজ পাচ্ছে না, বাইরে গিয়ে তারা হ্যারাস হচ্ছে, তারা সেখান থেকে চলে আসছে। সোনার দাম হয়ে গেল আকাশ ছোঁয়া। কেউ অসহায় অবস্থা বোধ করছে, কেউ লজ্জায় বাড়িতে এসে বসে থাকতে পারছে না, বাধ্য হয়ে তাকে আবার রাজমিস্ত্রির কাজে যেতে হচ্ছে। আমরা এই সবগুলোকে মানে সাজিয়ে নিতে চাইছি, যে যাতে পরিযায়ী শ্রমিকদের জন্য সমাজ কল্যাণমূলক কিছু ব্যবস্থা তৈরি করা যায়, তাদের আইডি কার্ড দেওয়া যায়। তারপরে স্বাস্থ্য ব্যবস্থাটাও ভালো নেই, ভেঙে পড়েছে। এই স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, ভেঙে পড়েছে। মূল কথা হচ্ছে মানুষের রুটি রুজি, তাদের কর্মসংস্থান, ছেলেমেয়েদের লেখাপড়া, তাদের চাকরি, যে ভাতাগুলো পাওয়া যায় সেই ভাতাগুলোকে আমরা বাড়াবো আরও, এটা আমরা বলেছি। যারা বৃদ্ধরা যারা রয়েছেন, 61 বছর বয়স হয়ে গেছে, 62 বছর বয়স হয়ে গেছে, তাদের জন্য আমরা 6,000 টাকা প্রতি মাসে করবো, আমরা বলেছি আমরা নির্বাচনে জিতলে। এবং সত্যি সত্যি করবো এটা আমরা, এবং আমাদের জেতার সম্ভাবনা এটা তৈরি হয়েছে। এই কাজগুলো আমরা করবো মানুষের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান বা হচ্ছে রেলপথ, এগুলো তো আছেই, এগুলো থাকবেই। এগুলো তো আর একদিনে হয় না, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয় কাজটা, কিন্তু এগুলোকে 2 মাস 6 মাস 1 বছরের মধ্যেই করা যায়। আমরা বলেছি যেটা যে হচ্ছে উপার্জনহীন পরিবার যারা রয়েছে তাদের বাড়িতে অন্তত একটা স্থায়ী কাজ, 100 ইউনিট পর্যন্ত বিদ্যুতের ছাড়, এগুলো আমরা করব। 20 লক্ষ আমরা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলবো। এরকম আছে। কৃষকের ফসলের দাম যা উৎপাদন খরচ তার 1.5 গুণ বেশি দাম দিয়ে সরকার এগুলো কিনে নেবে। মাইক্রো ফিন্যান্সের বিষয়টা হচ্ছে সত্যি মাইক্রো ফিন্যান্সের জালে সব জড়িয়ে পড়ছে গ্রামীণ যে গরিব মানুষ যারা রয়েছে। আমরা বলছি সমবায় ব্যবস্থাটাকে যদি শক্তিশালী করা যায়, তাহলে ওইখান থেকে কিছু কিছু টাকা পয়সা দিয়ে, মানে ঋণ দিয়ে আর কি, তাদেরকে সাহায্য করলে তাহলে মাইক্রো ফিন্যান্সের জাল থেকে তাদেরকে অনেকটা উদ্ধার করা যাবে। এটা আমরা
আমাদের উপলব্ধির মধ্যে আছে এবং আমরা সরকারে এলে সে কাজগুলো করব। আমরা কথা বলছিলাম ঘাটালের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর সঙ্গে। একদিকে যেমন মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন, ঠিক তার সাথেও বিকল্পের কথা, কি করবে বামপন্থীরা, কি করবেন ঘাটালের জন্য তিনি, সে কথাও তিনি তুলে ধরলেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।